দেশ ভাগের সময়ও তারা পাকিস্তান তৈরির দাবিকে সমর্থন করেছিলেন, বলেছিলেন পাকিস্তান মানতে হবে তবেই দেশ স্বাধীন হবে, পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে। তো যারা এই মানসিকতার লোক তাদের কাছ থেকে এর থেকে বেশি আর কি আশা করা যায়? সাম্প্রদায়িক মানসিকতাকে জল দেওয়ার জন্য তসলিমা নাসরিনকে এখান থেকে বিতাড়ন করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকা অবস্থাতেও তসলিমা নাসরিনকে এখানে ফিরতে দেওয়া হয়নি। তার কারণ পার্টিটা বদলেছিল, সিম্বলটা বদলেছিল, চিন্তাধারার কোনো পরিবর্তন হয়নি। তার নিরাপত্তার দায়িত্ব তো রাজ্য সরকারের, সেই রাজ্য সরকার করতে পারেনি, আমাদের সরকার করতে পারছে। তো কমসে কম এই অপদার্থতা তো মেনে নিক। কমসে কম বামপন্থীরা আদপে সিউডো সেকুলার, তারা কেউ সেকুলার নন। তাদের সেকুলারিজমটা হচ্ছে অদ্ভুত টাইপের সেকুলারিজম। তৎকালীন যে সরকার, সেই সরকার অর্থাৎ বামফ্রন্ট সরকার, যারা নিজেদেরকে সোকল প্রগতিশীল ভাবেন, এই অ্যাপিজমেন্ট পলিটিক্সের জন্য, অর্থাৎ যারা চেয়েছিলেন কোনো একটি জনগোষ্ঠীকে বা সেই জনগোষ্ঠীরও একটি ক্ষুদ্রতম অংশকে তাদেরকে খুশি করার জন্য, তাদেরকে অ্যাপিজ করার জন্য, অর্থাৎ সাম্প্রদায়িক চিন্তাকে, সাম্প্রদায়িক মানসিকতাকে জল দেওয়ার জন্য তসলিমা নাসরিনকে এখান থেকে বিতাড়ন করেছিলেন। তারপরে দীর্ঘ 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকা অবস্থাতেও তসলিমা নাসরিনকে এখানে ফিরতে দেওয়া হয়নি। তার কারণ পার্টিটা বদলেছিল, সিম্বলটা বদলেছিল, চিন্তাধারার কোনো পরিবর্তন হয়নি। বামফ্রন্ট যে অ্যাপিজমেন্ট পলিটিক্স, তোষণের পলিটিক্সে বিশ্বাস করত, সেই একই পলিটিক্সে বিশ্বাস করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সরকার গঠন হয়েছে, আমাদের মাননীয় শুভেন্দুদা মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে বাক স্বাধীনতা সবার আছে, বাক স্বাধীনতা থাকাটাই স্বাভাবিক, এবং কোনো সাহিত্যকর্মের জন্য এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না। কোনো সাহিত্যকর্মের জন্য একদিকে কেউ অ্যাওয়ার্ড পাবে আর একদিকে তসলিমা নাসরিনকে তাকে ঘর ছাড়া হতে হবে, ভিটে ছাড়া হতে হবে, পশ্চিমবঙ্গ ছাড়া হতে হবে, এটা তো হতে পারে না। তাই আমাদের সরকার তাকে সুরক্ষা দিয়েছে। আশা উনি আসতে পারেন, ওনার কবিতা, বই, উনি কথা বলতে পারেন, তা নিয়ে ওনার মত প্রকাশ করতে পারেন। কিন্তু যখন এই প্রশ্নটা করা হচ্ছে তখন আমাদের তরফ থেকে এটা বলা হচ্ছে যে তাসনিমাকে সেই সময় কলকাতা থেকে নিরাপত্তার জন্য সরাতে হয়েছিল, তার নিরাপত্তার কথা ভেবে, কারণ তিনি একজন বিদেশি নাগরিক, তার নিরাপত্তাটাই ফার্স্ট প্রায়োরিটি ছিল সেই সময়। প্রথম কথা হচ্ছে যে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। তো তার মানে কি তখন রাজ্য সরকার, অর্থাৎ যার হোম মিনিস্ট্রি এই রাজ্য সরকারের, তারা কি অপদার্থ হয়ে গেছিল? একজন নাগরিককে বা একজন ধরুন সাধারণ নাগরিক, উনি ধরে নিলাম উনি বৈদেশিক নাগরিক, তাকে সরাতে হলো। আগামী দিনে তো সেই সরকার বলতে পারতো সেই সময় যে কোনো নাগরিককেও পশ্চিমবঙ্গ ছাড়া করতে হবে, কারণ তার সুরক্ষাটা প্রয়োজন। তো নাগরিক হোক বা এই রাজ্যের অতিথি হোক, অন্য দেশের নাগরিক যাকে ভারত সরকার ভিসা দিয়েছে, থাকার অধিকার দিয়েছে এখানে অতিথি হিসেবে, তার নিরাপত্তার দায়িত্ব তো রাজ্য সরকারের। সেই রাজ্য সরকার করতে পারেনি, আমাদের সরকার করতে পারছে। তো কমসে কম এই অপদার্থতা তো মেনে নিক। কমসে কম এটা কোনো সুরক্ষা বুরক্ষা না, শুধুমাত্র অ্যাপিজমেন্ট পলিটিক্সের জন্য বামফ্রন্ট তখন এটা করেছিল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি সেকুলারিজমের পোস্ট করেন, সেকুলারিজমের কথা বলেন, বা তার দলের অন্যরাও বলেন। সেই সময় তো তিনি মেয়রও ছিলেন, কিন্তু তারপরেও তারই ভূমিকা, তারই বক্তব্য। দেখুন, বামপন্থীরা আদপে সিউডো সেকুলার, তারা কেউ সেকুলার নন। তাদের সেকুলারিজমটা হচ্ছে অদ্ভুত টাইপের সেকুলারিজম। পার্টি অফিসের বারান্দায় আপনি নামাজ পড়তে পারবেন, সরস্বতী পুজো করতে পারবেন না, এই ধরনের সেকুলারিজম। এই একপেশে সেকুলারিজম, এটাকে আমরা সিউডো সেকুলারিজম বা ছদ্ম ধর্ম নিরপেক্ষতা বলি। আদপে বামপন্থীরা বরাবরই ইসলাম অ্যাপিজমেন্ট করে গেছে, র্যাডিক্যাল ইসলামের অ্যাপিজমেন্ট করে গেছে। ইতিহাসে বহুবার এর নিদর্শন আছে। দেশ ভাগের সময়ও তারা পাকিস্তান তৈরির দাবিকে সমর্থন করেছিলেন, বলেছিলেন পাকিস্তান মানতে হবে তবেই দেশ স্বাধীন হবে, পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে। তো যারা এই মানসিকতার লোক তাদের কাছ থেকে এর থেকে বেশি আর কি আশা করা যায়? মুর্শিদাবাদের মাথাচাড়া দিচ্ছে লস্কর, এবং সেখানেও যে খবর পাওয়া গিয়েছে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিরাপত্তা নিয়ে, এক লস্করের মহিলা জঙ্গি সংগঠন তাদের বাড়বাড়ন্ত, এবং সেখানে মহিলা জঙ্গিদের নিয়োগের দায়িত্বে ছিলেন হামিমের বান্ধবী অর্পিতা। স্ট্র্যাটেজিক লোকেশন তিনি পরিবর্তন করতেন, লোকেশন কাজে লাগিয়ে তিনি তরুণীদের দাওয়াত দিতেন, এবং এসটিএফ এই ইনভেস্টিগেশন শুরু করেছে এবং অর্পিতার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের খোঁজ পাওয়া যাচ্ছে। দেখুন,
এই এসটিএফ আমাদের তদন্তের দায়িত্ব নিয়েছে, রাজ্য সরকার এর গোড়া অবধি যাবে। যেভাবে ইন্টেলিজেন্স আমরা পেয়েছিলাম, আমাদের সরকার পেয়েছিল, এবং সেই সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই পুরো র্যাকেটটাকে তার সরজমিনে তদন্ত করে শেষ পর্যন্ত পৌঁছবে। কোনো অপরাধী যারা ভারতকে টুকরো করতে চায়, যারা ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে চায়, ভারতের শান্তি শৃঙ্খলাকে বিঘ্নিত করতে চায়, তাদের কাউকে ছাড়া হবে না, সে হালিম হোক, হামিম হোক বা অর্পিতা হোক। টুলু মণ্ডল তার 186 কোটি টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। দেখুন, টুলু মণ্ডলের নাম আমরা বহুবার বলেছি। আপনাদের মনে আছে কি মনে নেই, মাননীয় অমিত শাহজি বীরভূমে সভা করেছিলেন। সেই সভার আমার ভাষণ খুলে নিন, ওই দেখে নিন আপনারা পুরনো আর্কাইভ থেকে। সেই ভাষণে বাংলায় ভাষণ দিয়ে আমি বলেছিলাম, হিন্দিতেও বলেছিলাম, যাতে সরাসরি মাননীয় অমিত শাহজির কানে যায়। এবং আমাদের সরকার চেষ্টা করেছিল সেই সময় সমস্ত এইগুলোকে বন্ধ করার জন্য, কিন্তু যেহেতু আমরা রাজ্য সরকারে ছিলাম না, আমরা পারিনি পুরোটা। এখন আমাদের রাজ্য সরকারে আছি আমরা, তাই আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের যারা আঙুল ফুলে যাদের কলা গাছ হয়েছে, যারা রাতে দিনে দুপুরে বড়লোক হয়ে গেছেন, মানুষের পেটের টাকাকে কেটে, তাদেরকে কাউকে ছাড়া হবে না। আপনারা নিশ্চয়ই জানেন, আগে বছরে যত টাকা রেভিনিউ হিসেবে পাথর থেকে উঠে আসতো, সেই পরিমাণ টাকা আমাদের সরকারের সময় মাসে রেভিনিউ হিসেবে আসছে, অর্থাৎ জনগণের পকেটে যাচ্ছে। আঙুল ফুলে কলা গাছের প্রসঙ্গ বলছেন শ্রমিক ভট্টাচার্য, তিনি কিছুক্ষণ আগে আপনাদের দলের রাজ্য সভাপতি সতর্ক করলেন হঠাৎ করে যে দলের নাম ভাঙিয়ে কোনো তোলাবাজি, কোনো সিন্ডিকেট, কোনো রকম টাকা তোলার ঘটনা এলে পার্টি শৃঙ্খলা রক্ষা করবে এবং কুইক অ্যাকশন নেবে, শাস্তি দেবেন, কড়া শাস্তি দেবেন। হঠাৎ করে সুকান্তদা এই সিচুয়েশন কেন, রাজ্য সভাপতিকে এটা বলতে হচ্ছে? না, এটা তো আমরা বলি, এটা তো নতুন কিছু না। অভিযোগ আসছে আপনাদের কাছে? না, সেরকম যেন কেউ চেষ্টাই না করে, কেউ যেন ওই পথেই না যায়। প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। আগেই যদি আপনি প্রিভেনশন করে দেন, তাহলে আর কিওর করার প্রয়োজন পড়বে না, আগেই আটকে দিতে হবে। তসলিমা নাসরিন বনাম ধর্ম ব্যবসা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এবং তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ? আরো ইলাবোরেট করে বলুন, আমি বুঝতে পারলাম না। তসলিমা নাসরিন এক উদার মনোভাবাপন্ন লেখিকা বা সাহিত্যিক, সাথে ডাক্তার। তার মূল যে বিরোধিতা ধর্ম ব্যবসায়ী বা ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে, সেই তসলিমা নাসরিন আজকে কলকাতায় বা পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি কি কোনোভাবে নষ্ট হতে পারে? পশ্চিমবঙ্গ সরকার সেটাকে বা বিজেপি সেটাকে কিভাবে দেখছে? দেখুন, আমি বলবো যে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার কোনো জায়গা নেই। তার কারণে এই সাম্প্রদায়িক সম্প্রীতিটা নির্ভর করেছে সরকারের উপরে। সরকারের উপরে নির্ভর করে, সরকার যদি কড়া হাতে এই ধরনের এলিমেন্টগুলোকে যদি নিয়ন্ত্রণ করে, তাহলে যারা এই দাঙ্গা হাঙ্গামাকারী তারা কিচ্ছু করতে পারবে না। এবং কিছু মানুষ আছে যারা ধর্মকে নিয়ে রাজনীতি করতে চায়, ব্যবসা করতে চায়, এবং সেটা একমুখ। অদ্ভুতভাবে সেই একমুখ পলিটিক্সের জন্যই পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষের বহু ক্ষতি হয়েছে। ভারত দ্বিখণ্ডিত হয়েছে এই অ্যাপিজমেন্ট পলিটিক্সের জন্যই। এবং যতদিন এই অ্যাপিজমেন্ট পলিটিক্স থাকবে, ততদিন পর্যন্ত এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। যখন এই সংখ্যালঘু সংখ্যাগুরু এই ভাগটাকে বাদ দিয়ে ভারতীয় নাগরিক হিসেবে দেখা হবে সবাইকে, সবার জন্য সমান নিয়ম, সমান আচরণ, সর্বধর্ম সমভাব, তখনই সব জিনিসটা ঠিক হবে। ডিজিটাল জনগণনা শুরু হয়েছে, এবং সেক্ষেত্রে আপনার কাছে এই উপায় থাকছে, আপনি লিঙ্ককে ব্যবহার করে, সেন্সাসের যে লিঙ্ক চালু হয়েছে সেই লিঙ্ককে ব্যবহার করে আপনারা নিজেদের জনগণনাতে নিজেদের উপস্থিতি সেখানে জানান দিতে পারেন। আমি নিজেও আগামীকাল আপনাদের জানিয়ে রাখি, নিজে লিঙ্ক থেকে নিজের জনগণনা, অর্থাৎ নিজের এবং নিজের পরিবারের জনগণনার কাজে আমি নিজে অংশগ্রহণ করব। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করেছেন, তো আপনাদের কাছেও আবেদন থাকবে, সবাই মিলে অংশগ্রহণ করুন।